সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগকে নিয়েই তারেকের বড় পরিকল্পনা, দিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাষ্ট্র এখন চাঁদাবাজির দোভাষী, সড়কের চাঁদা এখন সরকারি পরিভাষায় বৈধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কেন দেশ ছেড়ে রাতারাতি পালাচ্ছেন উপদেষ্টারা, ভয়ঙ্কর চাপে ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ কি ডিপ স্টেটের হাতে বন্দী, মার্কিন চাপে তারেক সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক জমানায় বরফ গলছে, ফের চালু হচ্ছে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব কক্সবাজারে বিএনপির সংসদ সদস্যের গাড়ি বহরের ধাক্কায় শিশুর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব চাঁদা না পেয়ে বিএনপি কর্তৃক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ নিন্দা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিশ্বকাপ না খেলায় 5 দিন কমায় 2 ক্রিকেটার, দাবি বাংলাদেশি কোচের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের বিচার আর হল না, পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আলোচনায় যার নাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী দিনে আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন, তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তারেক রহমান এই প্রথম যে তেমন ইঙ্গিত দিলেন তা নয়, নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তাকে এই একই বিষয়ে বলতে শোনা যায়। তাকে কখনো প্রশ্ন করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাকে তিনি কিভাবে দেখছেন, বা আওয়ামী লীগ সুপ্রিমো হাসিনার দিল্লি অবস্থানকেই তিনি এবং তার দলীয় নেতৃত্ব কিভাবে দেখছে। এই সব প্রশ্নের তিনি একই রকম উত্তর দিয়েছেন। সেই সব উত্তরের মূল সুর তিনি চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসুক। ভোটারদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের উদ্দেশ্যেও, বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছে বিএনপির জন্য আওয়ামী লীগ বেশ নিরাপদ, আর জামায়াত ঠিক ততটাই ভয়ঙ্কর। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর আওয়ামী লীগ ভিন্ন বিপরীত মেরুর রাজনৈতিক দল হলেও দুইয়ের মধ্যে মিল কিন্তু এক জায়গায়। এই দুটি দল উগ্র ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেয় না। রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত ছিলেন বিএনপি ক্ষমতায় এলে তারা আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করে দেবে। গত চলতি বছর জানুয়ারিতে টাইম ম্যাগাজিন তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি উত্তর দেননি, তবে বলেছেন রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণার তিনি পক্ষপাতী নন, তিনি এটা বিশ্বাস করেন না। এই বিষয়ে তার একটা স্পষ্ট অবস্থান রয়েছে। তারেক যা বলেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কোনো দল নিষিদ্ধ নয়। আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? 2024-এ ভয়াবহ রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়ে দোর্দণ্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছে, তখনও কিন্তু বিএনপি তার গণশক্তি নিয়ে বা তার আওয়াজ এবং সমর্থন নিয়ে আওয়ামী লীগকে 48 ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলার দাবির সঙ্গে সহমত পোষণ করেনি। বিএনপি তাদের অবস্থান পরিষ্কার ছিল। এমনকি 75-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়। প্রেসিডেন্ট জিয়ার আমলেই স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী ছাত্র শিবির রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়। এমনকি গোলাম আজমের মতো বিতর্কিত ব্যক্তিত্বকে পর্যন্ত রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়। এই আদর্শিক অবস্থান কিন্তু জিয়ার আমল থেকেই, অর্থাৎ বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সকল মত ও পথের ব্যক্তিকে তারা রাজনীতি করতে দেয়। আওয়ামী প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান সেই দৃষ্টিভঙ্গিতে দেখলে একেবারেই ব্যতিক্রমী নয়। তারেক রহমান জানেন 2024-এর অগস্ট থেকে 25-এর ডিসেম্বরের তার পা রাখার আগে পর্যন্ত তার দলকে মাইনাস করে ফেলার একটা সর্বাত্মক চেষ্টা চলে। রাজপথে তো বলা হচ্ছিল ফ্যাসবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজকে বিদায় করব। চাঁদাবাজ মানে বোঝানো হয়েছে বিএনপিকে। হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, তারেক রহমানকেও দেশে ফিরতে দেওয়া হবে না, বিএনপিকে দেশ থেকে পালাতে
পাঠাতে বাধ্য করা হবে। ভোটের আগের দিন পর্যন্ত এই ধরনের প্রচার চালানো হয়েছে। সেই অবস্থায় তারেক রহমান জানেন 2007 থেকে যে বিএনপিকে কেন্দ্র করে যে একটা মাইনাস প্রক্রিয়া চলছে, তাতে বহু পক্ষকে বুঝিয়ে তাকে রীতিমতো একরকমের সমঝোতায় আসতে হয়েছে। বার্তা দিতে হয়েছে তার আমলে বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ কী হবে। আর টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক পরিষ্কার বলেছেন তিনি চাইছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আইনের শাসন। তারেকের ভাষ্যে, "Our first priority will be to ensure the rule of law," says Rahman, "to make sure that people are safe on the street, safe to do business." এদিকে এই বক্তব্যটা পড়ে প্রথমে মনে হয়েছিল হয়তো ভুল বুঝলাম, আবার পড়লাম, না, ঠিকই পড়েছি। বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সত্যিই বলেছেন যে রাস্তায় পরিবহন থেকে টাকা তোলা চাঁদা না, যদি সেটা সমঝোতার ভিত্তিতে হয়। চাঁদা তখনই চাঁদা যখন বাধ্য করা হয়। এই যুক্তিটা একটু ধরে রাখা দরকার, কারণ এত সরল একটা কথায় এত বড় একটা স্বীকারোক্তি লুকিয়ে আছে যে না বললেই নয়। সড়কে যে টাকা তোলা হয় সেটা কিভাবে সমঝোতা হয়? সমঝোতা মানে দুটো পক্ষ আলোচনা করে একটা জায়গায় আসে, সেই আলোচনায় দুই পক্ষেরই না বলার ক্ষমতা থাকে। একজন ট্রাক চালক বা পরিবহন মালিক কি রাস্তায় দাঁড়িয়ে থাকা মালিক সমিতি বা শ্রমিক সংগঠনের লোকদের না বলতে পারেন না, কারণ না বললে গাড়ি আটকে যাবে, ব্যবসা বন্ধ হবে, ঝামেলা হবে। এই পরিস্থিতির নাম সমঝোতা না, এর নাম জিম্মি। মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে। এই কথাটা একবার ভালো করে পড়ুন। ক্ষমতাসীন দলের সংগঠনের আধিপত্যের মুখে যে টাকা দেওয়া হয় সেটা সমঝোতা? এটা কোন পৃথিবীর সমঝোতার সংজ্ঞা? বিএনপি দীর্ঘদিন ধরে নিজেদের গণতন্ত্রের পক্ষের দল বলে দাবি করে এসেছে। তাদের মন্ত্রী আজ যা বললেন সেটা গণতন্ত্রের ভাষা না, এটা চাঁদাবাজির বৈধতা দেওয়ার ভাষা। সড়কে যে অলিখিত চাঁদার ব্যবস্থা দশকের পর দশক ধরে চলছে, সেটাকে অলিখিত বিধি বলে মেনে নেওয়া মানে হল রাষ্ট্র এই অবস্থাটাকে স্বাভাবিক বলে গ্রহণ করছে। এই স্বাভাবিক পড়ে নেওয়ার মধ্যেই সমস্যার গোড়া। রাস্তা বানানো হয় সরকারি টাকায়, মানে জনগণের করের টাকায়। সেই রাস্তায় ব্যবসা করতে হলে আবার আলাদা করে মালিক সমিতিকে টাকা দিতে হবে, শ্রমিক সংগঠনকে টাকা দিতে হবে, আরও কত কাকে দিতে হবে তার হিসেব নেই। এই টাকা কোথায় যায়? মন্ত্রী নিজেই বললেন কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। এই হয়তো বিতর্ক কথাটা বলার সময় তার একটুও লজ্জা লাগেনি। পরিবহন খাতের চাঁদাবাজি বাংলাদেশে নতুন কিছু না, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার এটাকে এতটা খোলামেলাভাবে বৈধতা দেয়নি। অন্তত মুখে বলেছে এটা অন্যায়, বন্ধ করতে হবে। আজকের মন্ত্রী বললেন এটা আসলে সমঝোতা, আমরা দেখব কেউ বঞ্চিত হচ্ছে কিনা। অর্থাৎ চাঁদা নেওয়া চলবে, শুধু দেখতে হবে ভাগ ঠিকমতো হচ্ছে কিনা। শব্দ বদলানো একটা পুরনো কৌশল। যখন কোনো কাজকে সরাসরি সমর্থন করা যায় না, তখন তার নাম পাল্টে দেওয়া হয়। ঘুষ হয়ে যায় উপহার, দখল হয়ে যায় উন্নয়ন, আর চাঁদা হয়ে যায় সমঝোতা। কিন্তু একজন ট্রাক চালক যিনি সকালে বেরিয়ে 3টে জায়গায় টাকা দিয়ে তারপর মালামাল পৌঁছান, তিনি ঠিকই জানেন এটার নাম কি। তার কাছে সংজ্ঞার ফাঁকিটা ধরা পড়ে, কারণ টাকাটা তার পকেট থেকেই যায়। এদিকে পদ্মাপাড়ে হাওয়া মোড়গের ঝুঁটি 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। শেষ হয়েছে দুঃশাসনের যুগ। 18 মাস পরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র, সরকারে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। এই পালাবদলে সবথেকে বেশি বেকায়দায় পূর্বতন সরকার। দেশ ছেড়ে পরদেশি হওয়া ছাড়া তাদের সামনে যে আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই, সেটা দিনের আলোর মতো স্বচ্ছ, মানে জ পলায়তি সজীবতী। কারণ দেশে থাকলে জেলের ঘানি আর সেখানকার ভাত খেতে হবে। দেশে থাকলে জনতার থেকে পচা ডিম, বাসি রুটি, আরও অনেক কিছু উড়ে আসতে পারে। এই 1.5 বছরে বাংলাদেশকে যে ইউনুস দায়িত্বের সঙ্গে পদ্মায় ডুবিয়ে দিয়েছেন, সেটা তারা এখন বুঝেছেন, যদি বুঝতে অনেক দেরি হয়ে গেল। জুলাই অগাস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলেন সরকার প্রধান। বলেছিলেন বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন ন্যায়ের শাসন, দেশের উন্নতির চাকা তরতরিয়ে চলবে। এক কথায় তিনি এক নতুন বাংলাদেশ গড়ে দেবেন। নতুন বাংলাদেশ তৈরি করেছেন ঠিকই, সেই বাংলাদেশ পিছনের দিক দিয়ে সবার আগে। অর্থনীতি ডুবেছে, একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে, ব্যবসায় মন্দা, কর্মসংস্থান নেই। ফলে 24শে জুলাই অগস্টে যারা সরকার বদলের জন্য পথে নেমেছিল, তারা এখন ইউনুস এবং তার সেই বিখ্যাত কৌরব বাহিনীর যোদ্ধাদের খোঁজাখুঁজি শুরু করেছে। সেই খবর তাদের কানে চলে গিয়েছে, তাই যে কোনো মূল্যে দেশ ছাড়ার জন্য তারা তৈরি। এ গলি ওই গলি তস্যগলি দিয়ে কোনো রকম বিমানবন্দরে পৌঁছানো, আর সেখান থেকে বিমান চেপে গন্তব্যের উদ্দেশ্য উড়ে যাওয়া। গত 16 ফেব্রুয়ারি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সাংবাদিকের দাবি, উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল থেকে এই তথ্য তিনি পেয়েছেন।
ফেব্রুয়ারি ভালোবাসার দিন দেশ ছাড়েন নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়াব। সকাল 10টা নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের বিমান EK583 এর বিমানে চেপে তিনি বিদেশ চলে গিয়েছেন। সূত্রের খবর, ঢাকা ছাড়ার সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DHF ব্যবহার করেছেন। দেশ থেকে পালানোর চেষ্টা করছেন ইউনুসের প্রেস সচিব তথা বাংলাদেশ মব মূলকের উদ্যোক্তা তথা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির শীর্ষ নেতা শফিকুল আলম। আরও কয়েকজন দেশ ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে, নিঃশেষে প্রাণ কে করিবে দান, মানে কে আগে দেশ ছেড়ে পালাবে। যদিও শফিকুল আলম গত 15 ফেব্রুয়ারি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি উপদেষ্টাদের দেশের গর্বিত সন্তান বলে অভিহিত করেন। শফিকুল বলেন, উপদেষ্টারা কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছেন না, তারা দেশে আছেন, দেশে থাকবেন। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। এদিকে আল জাজিরার সাংবাদিক তার পোস্টে লিখেছেন, ওই দুই উপদেষ্টার মধ্যে একজন দুপুর 12টা 50 মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে ঢাকা ছাড়েন। একই দিনে সন্ধ্যা 6:45 নাগাদ এমিরেটসের একটি বিমানে দেশ ছেড়ে চলে গিয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণ তিনি ওই দুই উপদেষ্টার নাম প্রকাশ করেননি। জুলকারনাইন তার পোস্টে এই দেশ ত্যাগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বর্তমান সরকারের কাছে আর্জি জানিয়েছেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া যেন তাদের দেশ থেকে চলে যাওয়াটা ঠিক হবে না। সাংবাদিক এটাও বলেছেন, দায়বদ্ধতা নিশ্চিত করার স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিদেশ সফরের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা উচিত। এদিকে নির্বাচন শেষ, ব্যালট বাক্স সিল হয়েছে, নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়ে গিয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন জামায়াত ইসলাম। নতুন সরকার শপথ নিয়েছে। দীর্ঘ 18 মাসের পর বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। প্রশ্ন, ভোটেই কি একটি রাষ্ট্র চলে, নাকি ভোটের বাইরে, ক্যামেরার বাইরে, মঞ্চের বাইরে আরও একটি অদৃশ্য শক্তি সুতো টানে? বাংলায় পালাবদল বেশ কয়েকটি শব্দের জন্ম দিয়েছে। তার মধ্যে বহুল চর্চিত শব্দ হল ডিপ স্টেট। এটা দেখা যায় না, অনুভব করা যায় না, অথচ এর শক্তি ভয়াবহ। হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পিছনে কাজ করেছে এই ডিপ স্টেট। একটা সহজ প্রশ্ন, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা কি সব সিদ্ধান্ত তারাই নেন? সংবিধান বলবে হ্যাঁ, তবে পুরোটা নয়। রাষ্ট্র মানে শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নয়। রাষ্ট্র মানে সামরিক বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, কৌশলগত দপ্তর, বড় কর্পোরেট স্বার্থ, এমনকি আন্তর্জাতিক অর্থ সংস্থার চাপ। এই পুরো জালটাই রাষ্ট্র কাঠামো। নির্বাচন হল, সরকার বদল হল, কিন্তু রাষ্ট্র কাঠামোর আদৌ বদল হল কি? সচিবালয়ের ফাইল কি বদলে গিয়েছে? বড় ব্যবসায়িক চুক্তির দিক কি হঠাৎ উল্টে গেল? এখানেই আসে ডিপ স্টেট ধারণা। এটা কোনো গোপন অফিস নয়, কোনো কালো কাচের ঘর নয়, এটা একটা নেটওয়ার্ক। একদল প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা সরাসরি নির্বাচিত না হয়েও রাষ্ট্রের নীতি ও নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক দিক নির্দেশের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে, তারাই হয়ে ওঠে নিয়ন্ত্রক শক্তি। রাষ্ট্রের ভিতরে আরও একটি রাষ্ট্র, দৃশ্যমান সরকারের নিচে অদৃশ্য কাঠামো। ডিপ স্টেট কিভাবে কাজ করে? প্রথম কৌশল, ধারাবাহিকতা। রাজনীতিবিদেরা 5 বছর পর পর আসেন, কখনো একই সরকার বছরের পর বছর ক্ষমতায় থেকে যায়। কোনো কোনো সময় ক্ষমতায় ঘটে পালাবদল, কিন্তু পরিবর্তন হয় না আমলা মহলে, তারা থেকে যান দশকের পর দশক। একমাত্র অবসর নিলে তৈরি হওয়া শূন্যস্থানে অন্য এক আমলাকে নিয়োগ করা হয়। কোনো কোনো সময় একই আমলাকে 2টি দপ্তরের দায়িত্ব সামাল দিতে হয়। নীতির খসড়া তাদের হাতেই তৈরি হয়। নতুন মন্ত্রী অনেক সময় সেই ফাইলে সই করেন যেটা তিনি নিজে লেখেননি। দ্বিতীয় কৌশল, তথ্যের নিয়ন্ত্রণ। গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা সংস্থা যদি নির্বাচিত সরকারকে নির্দিষ্টভাবে সাজানো তথ্য দেয়, তাহলে সেই সিদ্ধান্ত সেই তথ্যের উপর দাঁড়ায়। তথ্য মানে ক্ষমতা, তথ্য মানে দিক নির্দেশ। তৃতীয় কৌশল হল অর্থনৈতিক প্রভাব। বড় কর্পোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক ঋণদাতা, অস্ত্র ব্যবসা, জ্বালানি চুক্তি, এইগুলি কেবল অর্থনীতি নয়, এগুলি কৌশলগত সিদ্ধান্ত। রাষ্ট্র কোনো বড় ঋণের উপর নির্ভরশীল হলে তাহলে তার অর্থনৈতিক স্বাধীনতা সীমিত হয়ে যায়, আর সেই সীমাবদ্ধতার ভিতরে ডিপ স্টেটের মতো কাঠামো কাজ করার সুযোগ পায়। চতুর্থ কৌশল, সংকটের সদ্ব্যবহার। রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ধাক্কা, স্থিতিশীলতার কথা বলে সামনে আসে ডিপ স্টেট। কখনো দেখা যায় সংকট এমনভাবে বাড়ে যাতে নির্দিষ্ট একটি শক্তি বাড়তি নিয়ন্ত্রণ পায়। তুরস্কে ডেরিন ডেভলেট শব্দটি আলোচনায় আসে। অভিযোগ ছিল সামরিক এবং বেসামরিক অভিজাতদের একটি নেটওয়ার্ক নির্বাচিত সরকারের বাইরে থেকেও সিদ্ধান্ত প্রভাবিত করত। মিশরেও একই অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের মুখেও শোনা গিয়েছে ডিপ স্টেট শব্দটি। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ডিপ স্টেট মানেই সবকিছু ষড়যন্ত্র না, সব অদৃশ্য প্রভাব দুষ্ট চক্র নয়। রাষ্ট্রের ধারাবাহিকতা দরকার, পেশাদার আমলাতন্ত্র, নিরাপত্তা কাঠামো দরকার। কিন্তু যখন সেই কাঠামো নির্বাচিত নেতৃত্বের বাইরে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন শুরু করে, তখন সেটা সমস্যা হয়ে ওঠে।
এদিকে সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক। উদ্বেগে পড়েন শ্রমিক ও আশপাশের বাসিন্দারা। সারা দেশ রোববার ২২ ফেব্রুয়ারি দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা এলাকায় তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ৮-১০টি মোটরসাইকেলে নিয়ে কারখানার সামনে আসে। পরে ইউনিয়ন ছাত্রদল নেতা সাব্বির, শাওন, তুহিন সহ আরও ১০-১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করে। এরপরে কারখানা কর্তৃপক্ষকে ব্যবসা বন্ধ করার হুমকি দেন। এতে স্থানীয়রা খবরটি জানতে পারলে ওই ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে গার্মেন্টস থেকে বের করে দেয়। এ অভিযোগের বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো ঝুটের ব্যবসার জন্য পোশাক কারখানায় যাইনি, মূলত অ্যাক্সেসরিজ ব্যবসার জন্য কারখানায় গিয়েছিলাম। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কারখানা কর্তৃপক্ষকে কোনো হুমকি দেওয়া বা চাঁদা চাওয়া হয়নি, তবে হঠাৎ করেই আমাদের লোকজনের উপরে এলাকাবাসী হামলা করে। পরে আমাদের নেতাকর্মীরা চলে আসে। তবে এ ঘটনায় তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আলামিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত কারখানার ঝুট দখল নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসতেই ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে বাস পরিষেবা শীঘ্রই পুনরায় চালু হতে চলেছে। শনিবারেই ওই বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২৪ সালের অগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ১.৫ বছর কেটে গেছে। অর্থনীতিবিদ ড ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর অন্তর্বর্তীকালীন প্রশাসনের শাসনে ভারতবিরোধী মন্তব্যের উত্তেজনা এবং নভেম্বর ২০২৪-এ ব্রাহ্মণবাড়িয়া জেলায় ত্রিপুরা থেকে কলকাতাগামী শ্যামলী পরিবহনের মৈত্রী বাসে আক্রমণ হবার পর থেকে আন্তর্জাতিক যাত্রীবাস পরিষেবা বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে পরিস্থিতির উন্নতি হতে দেখা গেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক প্রধানমন্ত্রীর পদে বসার পরেই বাংলাদেশের জন্য ভিসা আবার চালু করার কথাও জানিয়েছেন ভারত সরকার। সেই সঙ্গে ১.৫ বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতা কাটতেই আবার আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের ওপর দিয়ে কলকাতা আগরতলা বাস পরিষেবা ফের চালু হতে চলেছে। ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়। শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপাতত ২-৩ দিন এই রকমভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। তারপরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে ৩ দিন করে এই বাস পরিষেবা শুরু হবে। কলকাতা আগরতলা এই বাস পরিষেবা আগেও চালু ছিল, তবে গত ১ বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, রাজনৈতিক অস্থিরতাও কমেছে। এই অবস্থায় শনিবার থেকে ফের ত্রিপুরা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হল। ভিসা পরিষেবা স্থগিত এবং যাত্রী চলাচলের অভাবের কারণে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন টিআরটিসি এবং রয়্যাল মৈত্রী দ্বারা পরিচালিত পরিষেবাটি বন্ধ ছিল। ইন্ডিয়া টুডে এর সঙ্গে কথা বলতে গিয়ে একজন যাত্রী গাইড সিপন সরকার বলেন, ভিসা ইস্যু না হওয়ায় বাস পরিষেবাটি বন্ধ ছিল, যার ফলে যাত্রীরা ভ্রমণ করতে পারছিলেন না। তিনি বলেন, ১ বছরেরও বেশি সময় ধরে পরিষেবাটি বন্ধ ছিল, কিন্তু গতকাল আমরা পরীক্ষামূলকভাবে বাসটি এখানে নিয়ে এসেছি। সিপন সরকার আরও বলেন, এখন লক্ষ্য হল নিয়মিত চলাচল চালু করা, যাতে জনসাধারণ পুনরায় চালু হওয়া রুট সম্পর্কে সচেতন হন। বাস চালক ফায়েক আহমেদ স্বাভাবিক চলাচলে ফিরে আসার বিষয়ে আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, আপাতত আমরা পরীক্ষামূলকভাবে বাসটি চালাচ্ছি। বর্তমানে কোনো যাত্রী নেই, তবে আমরা আশা করছি শীঘ্রই এটি বাড়বে। তিনি জানান যে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আরও ইঙ্গিত দিয়েছেন যে শিক্ষার্থী, পর্যটক এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ শীঘ্রই পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা আন্তঃসীমান্ত ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। ফায়েক বলেন যে সম্পূর্ণ কার্যক্রম শুরু হওয়ার পরে দেরি ছাড়াই পরিষেবাগুলি অবিলম্বে শুরু করা নিশ্চিত করার জন্য প্রায় ২৫ জন কর্মী প্রস্তুত রয়েছেন। এদিকে
কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের গাড়ি বহরে থাকা একটি গাড়ির চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ ৮ নামে এক শিশু নিহত হয়েছে। রোববার ২২ ফেব্রুয়ারি বিকেলে চকরিয়ার বদরখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ বদরখালী ইউনিয়নের তেচ্চিপাড়া এলাকার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় নুরানি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুতুবদিয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলমগীর ফরিদ ডজনখানেক গাড়ির বহর নিয়ে চকরিয়ার বদরখালী সড়ক হয়ে মহেশখালী ফিরছিলেন। পথিমধ্যে গাড়িবহরটি বদরখালীর আহমেদ কবিরের ঘাটা এলাকায় পৌঁছালে বহরে থাকা তৃতীয় গাড়ি শিশু ওয়ালিদকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওয়ালিদকে চাপা দেওয়া গাড়িটি ভাঙচুর করে। এ সময় সংসদ সদস্য আলমগীর ফরিদকে তার সমর্থকেরা নিরাপদে সরিয়ে নেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, সংসদ সদস্যের গাড়িতে নয়, বহরে থাকা অন্য একটি গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। তার মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি চিটাগাং রোড সড়কে লেগুনা চালক নূরে আলম ওরফে খায়রুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। রোববার ২২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজধানীর ব্যস্ততম সড়কে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির যে অভিযোগ চলে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। গণপরিবহন চালকদের কাছ থেকে নিয়মিতভাবে বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ রাষ্ট্র ও প্রশাসনের ভাবমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এরই ধারাবাহিকতায় চাঁদা দিতে অস্বীকৃতি অথবা স্ট্যান্ড নিয়ন্ত্রণের বিরোধকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি জুমাবার বিকেল ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি চিটাগাং রোড সড়কে লেগুনা চালক নূরে আলম ওরফে খায়রুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হল। তিনি বলেন, পতিত জালিম সরকারের পতনের পর জনপ্রত্যাশার নতুন বাংলাদেশে এই হত্যাকাণ্ড কিছুতেই মনে নেওয়া যায় না। আমি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। গোলাম পরওয়ার বলেন, হত্যাকাণ্ডটি চাঁদাবাজি, আধিপত্য বিস্তার বা অন্য যে কোনো কারণেই সংঘটিত হোক না কেন, এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে যাত্রাবাড়ি চিটাগাং রোড সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, খায়রুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার উপর নির্ভরশীল অসহায় পরিবার, ছোট্ট শিশুকন্যা ও স্বজনদের আহাজারি প্রমাণ করে এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, বরং একটি পরিবারের স্বপ্ন সম্ভাবনার নির্মম পরিসমাপ্তি। এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কার সৃষ্টি করে। তিনি নিহত খায়রুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সরকারকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি দেশব্যাপী পরিবহন সহ সব সেক্টরে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি সংস্কৃতি বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এদিকে এবার সরাসরি বিদ্রোহ বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহুদ্দিন প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে তীব্র আক্রমণ করেছেন। সালাহুদ্দিন বলেছেন যে ২০২৬ সালের আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার দলের সিদ্ধান্তের পর ২ খেলোয়াড় মানসিক কোমায় চলে গিয়েছিলেন। নজরুল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের আমলে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নিরাপত্তার কারণ দেখিয়ে নজরুল ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। তবে পরে তিনি তার বক্তব্য পরিবর্তন করে বলেন যে এই সিদ্ধান্ত সরকার, বোর্ড এবং খেলোয়াড়দের সম্মিলিত সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট লিগের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোহাম্মদ সালাহুদ্দিন বলেন, দেখুন, যখন একটি ছেলে বিশ্বকাপ খেলতে যায় তখন সে তার সঙ্গে একটি স্বপ্ন নিয়ে যায়, ২৭ বছরের পুরনো একটি স্বপ্ন। তুমি সেই স্বপ্ন ১ সেকেন্ডের মধ্যেই ভেঙে ফেলো। যদি জাতীয় কারণে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে খেলোয়াড়রা দেশের জন্য ত্যাগ স্বীকার করবে, কিন্তু যদি আমরা ক্ষতির কথা বলি তাহলে আমি কেবল ব্যক্তিগত ক্ষতির কথা বলবো। মোহাম্মদ সালাহুদ্দিন আরও বলেন, ব্যক্তিগতভাবে তুমি একটা ছেলের স্বপ্ন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছ। আমি জানি যে আমার ২ খেলোয়াড় ৫ দিন ধরে কোমায় ছিল, সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এই টুর্নামেন্টে তাদের মাঠে ফিরিয়ে আনতে পারাটা নিজেই একটা বিশাল অর্জন। একজন শিক্ষক মিথ্যা বলবেন, এটা কল্পনাতীত। মোহাম্মদ সালাহুদ্দিন আসিফ নজরুলকে তার বক্তব্য পরিবর্তন করার জন্য অভিযুক্ত করে বলেন, এটি প্রথমে একটি সরকারি সিদ্ধান্ত ছিল, কিন্তু পরে বোর্ড এবং খেলোয়াড়দের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। সালাহুদ্দিন বলেন, তিনি এত স্পষ্ট মিথ্যা বলেছিলেন। আমি নিজে একজন শিক্ষক
এবং শিক্ষকরা সাধারণত কম মিথ্যা বলেন, কিন্তু আমি কল্পনাও করতে পারি না যে তিনি এত স্পষ্টভাবে মিথ্যা বলবেন। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো, সে এতটা ইউটার্ন নিয়েছিল। মোহাম্মদ সালাহুদ্দিন আরও বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমাদের দেশে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কাউকে এমন কথা বলা আমরা মেনে নিতে পারি না। তিনি একটা কথা বলেছিলেন এবং তারপর তার অবস্থান সম্পূর্ণরূপে পরিবর্তন করেছিলেন। নিরাপত্তা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের পর স্কটল্যান্ড তাদের গ্রুপ সিতে স্থান দেয়। ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়েও একটি বড় বিতর্ক তৈরি হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুক্তি দেওয়া হয়। এরপর সরকার খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে দলটিকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়। আইপিএলের সম্প্রচার এবং প্রচারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। 2026 সালে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার পর বোর্ড ঘরোয়া টুর্নামেন্ট ওডোমো টি-20 কাপ চালু করে। বাংলাদেশ এখন মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিদেশি সাংবাদিক লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এ পদে আইনজীবী আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে তাজুল ইসলামকে প্রতিস্থাপনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই বছরের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার 24টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল 1 ও 2-এ। রায় ঘোষণা হয়েছে 3টির। ঘোষিত রায়ে দণ্ডিত 26 জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যাসহ 2টি মামলা। এরই মধ্যে আগামী 4 মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল অবসর জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিওয়েট বহু এমপি মন্ত্রীও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নে তাজুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ আগের গতিতেই চলবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও আমাদের বলা হয়েছে আইন নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি বিচারের মতোই চলবে। সরকার আমাদের সুনির্দিষ্টভাবে কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।